নমস্কার, আমার নাম ডাক্তার পুরু ধবন এবং আজ এই ভিডিওতে আমরা জানব প্যারালাইসিস রোগীদের কোনো বিষয় থেকে বিরত থাকতে হবে যাতে তারা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। বিরত থাকা একটি চিকিৎসার খুব গুরুত্বপূর্ণ অংশ। যদি আপনি কোনো চিকিৎসা নিচ্ছেন, আপনি লিভের চিকিৎসা নিচ্ছেন বা না নিচ্ছেন এবং বিরত না থাকলে তাহলে আমাদের সেই ফলাফলগুলি পাওয়া যায় না যা আমাদের পাওয়া উচিত। তাহলে কোনো বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে। কি খাবার খেতে হবে, কি জিনিস স্পর্শ করতে হবে, কিভাবে থাকতে হবে তা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করি প্রথম প্লেস নম্বর ১ থেকে। প্লেস নম্বর ১ এ বলা হয় ঠান্ডা আবহাওয়া। যদি আপনি প্যারালাইসিস রোগী হন এবং খুব ঠান্ডা আবহাওয়া থাকে বা বাইরে তাপমাত্রা খুব কম থাকে এবং আপনি আপনার ঘর গরম না করেন, তাহলে এর ফলে প্যারালাইসিস রোগীদের মধ্যে একটি সমস্যা দেখা দেয়, তা হল স্পাসিটি। আমাদের মাংসপেশিগুলি তাপমাত্রার প্রতি সংবেদনশীল হয়। যদি আবহাওয়া গরম হয় তাহলে আমাদের পেশিগুলি ঝুলে যায় এবং যদি ঠান্ডা হয় তাহলে আমাদের পেশিগুলি টাইট থাকে। তাই এই টাইটনেস এবং লুজ হওয়া তাপমাত্রার সাথে সম্পর্কিত। আমাদের পেশিগুলির প্রতি এর দিকে নজর রাখা উচিত। আমাদের চারপাশের তাপমাত্রা গরম রাখতে হবে যাতে আমাদের শরীরের পেশিগুলি রিল্যাক্স থাকে, তাতে টাইটনেস না আসে। কারণ টাইটনেস প্যারালাইসিস রোগীদের মধ্যে সাধারণ একটি বিষয়। যদি ঠান্ডা দ্রুত এবং বেশি অনুভূত হয় তাহলে স্পাসিসিটি বাড়বে এবং এর ফলে ব্যথা বাড়তে পারে। তাহলে প্রথম বিষয়টি হলো, দ্বিতীয় বিষয়টি যা আমাদের মনে রাখতে হবে তা হলো খাবার দাবারের মধ্যে, সেটি হলো চা এবং কফি। যখনই আপনি কখনো সায়েন্স জীবিকা চিকিৎসা শুরু করতে ওষুধ নিচ্ছেন, তখন ওষুধ মুখ দিয়ে গ্রহণ করুন, কারণ এটি রক্তে যায়নি। এখন এটি রক্তে যাওয়ার জন্য এর শোষণ খুবই জরুরি। যদি ওষুধের শোষণ না হয় এবং তা আপনার রক্তে না পৌঁছায়, তাহলে সেই ওষুধের কোনো উপকারিতা হয় না। এই কারণেই আমি প্যারালাইসিসের যত রোগী আছেন তাদেরকে পরামর্শ দিই যে যখন আপনি ওষুধ গ্রহণ শুরু করেন তখন চা এবং কফি বন্ধ করে দিন। যদি চা কফি ছাড়তে না হয়, পান করতেই হয়, যে কোনো মূল্যে পান করতে হয়, ছেড়ে দিলে মাথায় ব্যথা হতে শুরু করে, শরীরে ব্যথা অনুভূত হতে শুরু করে, তাহলে চা এবং কফি না, আধা ঘন্টা আগে কিছু না, আধা ঘন্টা পরে কিছু, বরং তাদের মধ্যে পান করতে হবে। যদি আপনার ওষুধের উপর তার প্রভাব না পড়ে তাহলে ওষুধ এবং চা এর মধ্যে অন্তত আধা ঘন্টা এবং সম্ভব হলে ১ ঘন্টার ব্যবধান রাখার চেষ্টা করুন যাতে ওষুধের শোষণ ভালো হয়, ওষুধের আপটেক ভালো হয় এবং আপনার মস্তিষ্কে সঠিকভাবে পৌঁছাতে পারে। তৃতীয় বিষয় হলো অলসতা থেকে বিরত থাকা। প্রায়শই রোগীদের ৫-৫-১-০-১-০ বছর হয়ে যায়। আগে থেকেই তাদের জিজ্ঞাসা করা হয় যে তারা কোন ধরনের ব্যায়াম করে। ডাক্তার সাহেবের কাছে সকালে ফিজিওথেরাপিস্ট আসে, আধা থেকে ২৫ মিনিট সে এক্সারসাইজ করায়। সন্ধ্যায় ফিজিওথেরাপিস্ট আবার আসে, আধা থেকে ২৫ মিনিট সে এক্সারসাইজ করায়। তাহলে যখন এটা বললেন, আমি ভাবছিলাম এর ফলে কি হবে? এর ফলে কি আমাদের প্যারালাইসিস হবে? কি এর ফলে আরাম আসা শুরু হবে? উত্তর হলো, ফিজিওথেরাপিস্টের কাজ হলো আপনার পেশিকে ঠিক রাখা। আপনি প্রায়ই বসে বা শুয়ে থাকা অবস্থায় ব্যায়াম করেন। তাদের অন্যান্য রোগীদেরও দেখতে হয়। কিন্তু যদি আপনি সঠিকভাবে হাঁটতে চান, তাহলে আপনাকে কোথাও না কোথাও আপনার অলসতা থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে আপনার পায়ে দাঁড়াতে হবে। ধরার জন্য চলার অনুশীলন করতে হবে। একটা অনুশীলন করতে হবে যে আপনার যে সহায়তা নিতে হচ্ছে, কারো সহায়তা নিতে হচ্ছে, লাঠির সহায়তা নিতে হচ্ছে, তা আর নিতে না হয়। যদি আমরা আমাদের ওজন নিজে সামলাতে পারি, তাহলে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো অলসতা থেকে দূরে থাকা। কারণ ব্যায়াম অত্যন্ত জরুরি এবং বিশেষ করে পেশাগত ব্যায়াম, তবুও এটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমার মস্তিষ্ককে বুঝতে দাও যে মস্তিষ্ককে কি প্রয়োজন। সুস্থ হতে হলে আমাকে কি করতে হবে? আমাকে আমার ২ পায়ে ওজন দিতে হবে। মাথা ১ পায়ে ওজন দেওয়ার মাধ্যমে কাজ হবে না। আমার হাত চলছে না, আমার কাঁধ চলছে না। এটি খুলতে আমাকে নিজেই আমার অফার দিতে হবে। ফিজিওথেরাপিস্টের প্রচেষ্টায় কাজ একদমই হবে না। যদি আপনার ব্যায়াম নিয়ে সন্দেহ থাকে, এই চ্যানেলে আমি অনেক ব্যায়ামের ভিডিও তৈরি করে রেখেছি। এক করে দেখো এবং বুঝো কিভাবে আমাদের মস্তিষ্ক উন্নতি করে, যার ফলে আমাদের হাত পায়ে যে স্থবির ক্ষমতাগুলি রয়েছে সেগুলি কাজ করা শুরু করে। এটি হবে ৩টি সমস্যা। এখন চলুন আমাদের চতুর্থ সমস্যার দিকে। চতুর্থটিতে আপনাকে খেয়াল রাখতে হবে। সেটি হলো বাসা, খাবার। অবশ্যই আমরা দেখি যে রোগীর বাড়িতে বা তার নিজের মধ্যে একটি স্বভাব থাকে যে পুরনো রুটি খেতে হয়, পুরনো ভাত খেতে হয়। গতকালের তৈরি রুটি পরের দিন খাচ্ছেন, রাতের তৈরি ভাত পরের দিন দুপুরে খাচ্ছেন। তাই এই যে বাসা খাবার হয়, এটি বায়বীয় হয়, অর্থাৎ এটি বেশি গ্যাস তৈরি করে। যদি আপনার গ্যাস বেশি তৈরি হয় তাহলে কোষ্ঠকাঠিন্যের সম্ভাবনা অনেক বেড়ে যায়। যদি আপনার পেটে আগে থেকেই মল ভর্তি থাকে তাহলে আপনি কি ঠিকভাবে খাবার খেতে পারবেন? যে খাবারটি তুমি খাচ্ছ তার শক্তি পুরোপুরি মিলবে? নিজেকে জিজ্ঞাসা করো। আমাকে জানাতে হবে। নিজেকে জিজ্ঞাসা করো কিভাবে হবে?
যদি আপনাকে বাসা খাবার খাওয়ার পর গ্যাস অ্যাসিডিটি হচ্ছে, আপনার অগ্ন্যাশয় সমস্যা হচ্ছে, তাহলে আপনি নিজেই ভাবুন যে আপনি যে ওষুধ খেয়েছেন, যে খাবার খেয়েছেন শরীরের জন্য তা কেমন ছিল। যদি তা শরীরের জন্য উপকারী না হয়, তাহলে আমাদের শরীর কখনোই তার প্রতিক্রিয়া দেখাবে না। আপনি যে ফলাফলটি চান প্যারালাইসিসে সুস্থ হওয়ার জন্য তা আপনি পাবেন না। এই কারণেই যতগুলি রোগী থাকে, বিশেষ করে প্যারালাইসিস রোগীদের তাদের পাশা খাবার বন্ধ করে দেওয়া হয়, কারণ এর ফলে পেটের যে সমস্যা দেখা দেয় তা চলতে থাকে। এর প্রতি আপনাকে মনোযোগ দিতে হবে। পঞ্চম প্রদেশের উপরে চলুন, যা ঠান্ডা জিনিস নিয়ে প্রায়শই রোগী নিজেই এটি করে। বলার প্রয়োজন হয় না। রোগী আমরা দেখি তারা এসে জিজ্ঞাসা করে, আমরা বলি যে কিছু ঠান্ডা খাবেন না ডাক্তার সাহেব, আমরা কিছু ঠান্ডা খাই না, তাই পানি ও গরম করে নি। এভাবে বলা হয়, কিন্তু তবুও আমার কর্তব্য হয় আপনাদের সকলকে জানাতে হবে যে ঠান্ডা জিনিসগুলো, বরফের জিনিসগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনি ঘরে পর্যন্ত ঠান্ডা পানি নিতে পারেন, কিন্তু তার চেয়ে বেশি ঠান্ডা নেওয়া উচিত নয়। ঠান্ডা বাতাসে বসা বা আইসক্রিম খাওয়া প্যারালাইসিস রোগীদের মধ্যে দেখা যায়। গরমের সময় তাদের যে গরম অনুভূতি হয়, গোল গোল করে খাচ্ছে। দয়া করে করবেন না এই অনুরোধ, দয়া করে করবেন না। কিছুই হবে না, আপনার পেশিতে স্পাসিসিটি বাড়িয়ে দেবে। আপনার শরীরের তাপমাত্রা, আমাদের শরীর একটি ব্লাডিড শরীর হয়, শরীরকে তাপমাত্রা বজায় রাখতে হয়। তাহলে যদি আপনি প্যারালাইসিসের রোগী হন, আপনার পেশিতে স্পাসিসিটি হচ্ছে। যদি আপনি বরফের মতো জিনিস খান, তাহলে আপনার পেশিতে টাইটনেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং আমি বলি যে ঠান্ডা বরফের জিনিস থেকে পুরোপুরি বিরত থাকতে হবে। গরমের সময় মাটির পাত্রের জল পান করা জরুরি না, পান করলে তৃষ্ণা মিটবে না। এখন আপনি যদি গরম গরম ফুটন্ত পানি পান করেন, তাহলে তা আপনাকে স্বস্তি দেবে না। আপনার যে তৃষ্ণা তা মিটবে না। সুতরাং আমরা ঘড়ির যে ঠান্ডা পানি থাকে সেখানে যাওয়ার অনুমতি দিই, কিন্তু তা থেকে পান করার জন্য নিষেধ করি। এখন আমরা আমাদের ছোট প্রেসের দিকে যাই, যা হলো টক জিনিস। আমরা খাবারের মধ্যে কমলা, মোসাম্বি এবং কিনু, আম, আচার, চাটনি, এগুলি সবই সেই জিনিসগুলি যা প্যারালাইসিস রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে, যারা তাদের চিকিৎসা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতির মাধ্যমে নিচ্ছে। যদি আপনি বিজ্ঞান ভিত্তিক ওষুধ গ্রহণ করেন, তাহলে আপনাকে একটি প্রেসক্রিপশন দেওয়া হয়। সেই প্রেসক্রিপশনে স্পষ্টভাবে লেখা থাকে যে টক জিনিসগুলি থেকে বিরত থাকতে হবে। এখন খট্টা জিনিসগুলোকে আপনি পেশেন্ট বলেন, দই তো খট্টা হয় না, দইতে আমরা কিছু মিশিয়ে দিই, দই তো মিষ্টি হয়ে যায়। না, আপনাকে দই পর্যন্ত গ্রহণ করতে হয় না, কারণ যে ওষুধ আমরা আপনাকে দিই তার সাথে একটাই সমস্যা হয়। যদি আপনি টক কিছু খাচ্ছেন, তাহলে আপনার চামড়ায় দাগ পড়ার সম্ভাবনা থাকে, প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, এবং এই কারণেই আপনার যে খটাই আছে তা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। যদি আপনি ভুলবশত খেয়ে ফেলেন, তাহলে আপনি দেখতে পাবেন যে শরীরে একটু স্টিফনেস একদম বেড়ে যাবে এবং চাকা থেকে বের হতে শুরু করবে। তাহলে রোগী যে ওষুধ নিচ্ছে সায়েন্স ইউনিভার্সিটি থেকে, খটায় পুরোপুরি বন্ধ করতে হবে। এবং যে রোগী প্যারালাইসিসে আক্রান্ত এবং যার ওষুধ কাজ করছে না, সে আমাদের এখান থেকে খটায় খেতে পারে। খটায় কোনো প্লেস নেই, কিন্তু ওষুধের সাথে এটি 100% পেরেজ। আপনি এটি ভাঙবেন না। এখন আমরা পেরেজের বিষয়ে কথা বলেছি, কিন্তু আমাদের জানতে হবে আমরা কি খাব এবং কিভাবে খাব এবং খাবার খাওয়ার ফলে কি উপকার হবে। এর উপর আমি আলাদা একটি ভিডিও তৈরি করেছি। এই ভিডিওর শেষে আমি আপনাকে লিংক দিচ্ছি, সেখানে গিয়ে পুরোপুরি দেখুন আমরা কি খাব। এবং যারা ব্যায়াম নিয়ে সন্দেহে আছেন, পুরো চ্যানেলটি ভর্তি একটি ভিডিও দেখে নিন এবং সেগুলি বাস্তবায়ন করুন, যাতে আপনি সর্বাধিক উপকার পেতে পারেন। এর সাথে চলার অনুমতি চাই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।